পালাইতে চাইছিলাম ওইখান থেকে, যে রাস্তা দিয়ে আসা যাওয়া করলে মানুষ আমারে দেখলে হাসে, ছোট বাচ্চারাও হাসে। ওহো। তো বড় ভাই মারে বললো যে ওরে খাওয়া দাওয়া দরকার নাই, ওরে ছাই দিবে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর বাড়িতে থাকবো না। তো ও আমার 500 টাকা ধার দিল। আমি আমার সীমাবদ্ধতার জায়গা থেকে এখন অনেকের জন্য অনেক কিছু করি, কিন্তু ওর ওই টাকাটা আমি কখনোই শোধ দিতে পারবো না। এই টাকাটা না হইলে আমি মূর্তি দেব। এই জন্যই আমরা বলি যে ওনার গল্পটা যতটুকু শুনেছি, যে এই জন্য বলা আছে, প্রতিটা ধর্মেই বলে যে উত্তম কথা হচ্ছে ইবাদত, সর্বোত্তম ইবাদত। ওই যে ওনাকে বারবার বলতেছে না যে শ্যাওলার যে উদাহরণটা দিল, এটা যে কত বড় মোটিভেশন উনি দিয়েছে। কারণ গল্পটা তো আপনারা জানেন না এরপরে কি ঘটতে যাচ্ছে, আমি জানি কি ভয়ঙ্কর একটা ধাক্কা খাবেন আপনারা। এবং এই যে 500টা টাকা, এটা হয়তো ওনার জন্য কিছুই না, কিন্তু এটা ওনার জীবনটাকে কি করেছে সেটা আপনারা যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে বুঝতে পারবেন। হোয়াট আ স্টোরি, হোয়াট আ স্টোরি। আমি প্রথমে আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম গৌরাঙ্গ দেবনাথ। গৌরাঙ্গ দেবনাথ। আপনাকে মোটামুটি আপনার কমিউনিটি যারা পরিচিত তারা সবাই দাদা বলে সম্বোধন করে। দাদা বলে। আমিও দাদা বলেই সম্বোধন করব। আমার বাবার 30 থেকে 40 জন কর্মচারী ছিল, যারা আমাদের বাসায় সবসময় খাওয়া দাওয়া করতো দুপুরে রাত্রে। আমি তাদেরকে কাকু বলে ডাকতাম। এর মানে এত বড় ব্যবসা ছিল লুঙ্গির। আমার মামার বাড়ি আমাদের গ্রামের বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। তো আমার মা খুব মোটিভেটেড ছিল আমার মামা দ্বারা, সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে, আমার মামা চলে যাবে। তো আমার মাকে মোটিভেট করে যে তুমি আমার বাড়িতে চলে এসো, আমি তো চলে যাব, আমার বাড়িতে কে থাকবে, আমি কাকে দিয়ে যাব। চলে গেলাম শ্রীনগর থেকে রামকৃষ্ণপুর গ্রাম, যেটা এখনো আমাদের গ্রামের বাড়ি, তালিমনগর। গ্রামের নাম তালিম মানে শিক্ষিত নগর। সো ওই গ্রামে আমরা যাই। ওই গ্রামে যাওয়ার 6 থেকে 7 মাসের মধ্যে আমার বাবা মারা যান। তো এইভাবে অনেকটা সময় কেটে গেল, 2, 3, 4 বছর। বাট দেন উই বিন ফেস দ্য অ্যাকচুয়াল ট্রাবল। হোয়াট ইজ দ্য মানি ট্রাবল ইজ কল্ড। তা আমাদের তখন মানে আমরা 3 বেলা খেতে পারি না, মানে ফ্র্যাঙ্কলি আই এম স্পিকিং, আমরা 3 বেলা খেতে পারি না। আমার বড় ভাই তখন সবে মাত্র 86 সালে মেট্রিক পরীক্ষা দেয়। আমার বড় ভাই তখনকার সময়ে 86 সালে তখন কিন্তু হাতে গোনা হয়তো 10,000 ফার্স্ট ডিভিশন সারা বাংলাদেশে পেত। আমার ভাই হি ইজ ওয়ান অফ দ্যাম। ফার্স্ট ডিভিশন ছিল তার, মানে এসএসসিতে সায়েন্সের স্টুডেন্ট ছিল। 16 বছরের একটা ছেলে, তখন আমাদের সংসারে হাল ধরে। ভাই সায়েন্সে পড়াশোনা করতো। কোম্পানিগঞ্জে একটা কলেজ ছিল, ওইখান থেকে বাবা মারা যাওয়ার পরে ভাই শুনে ওইখান থেকে সকালে আসছে। আসার পরে ভাই আর ওই কলেজে যায় নাই। উনি তখন আমাদের সংসারে হাল ধরে। ওই বিজনেস তো তখন ওনার মতো মানুষ চালানোর কথা না, 16 বছরের মানুষ, লুঙ্গির বিজনেস। এত বড় বিজনেস, 30 জন কর্মচারী ছিল তখন। আমার ভাই বুঝতো না, বাট টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল কোনো এক সময়। সকালবেলা দুধ নিয়ে বাজারে যেতাম, বাজার থেকে 1 লিটার 2 লিটার দুধ বিক্রি করে টাকা আনলে ওইটা দিয়ে বাজার করা হতো। মানে আমরা কিন্তু ওই জায়গায় ছিলাম। 37 বছর আগে 1 টাকার অনেক ভ্যালু ছিল। আমি 25 পয়সা নিয়ে স্কুলে গেলে আমার পিছনে 4 জন বন্ধুরা আমার পিছনে গুড়গুড় করতো, কারণ 25 পয়সা আমি 4টা আইসক্রিম পেতাম। আমার বাবা 1 টাকা দিত প্রত্যেক দিন, আমার 75 পয়সা সেভিংস হতো ওই জায়গায়। আর তখন ওই যে দুধের কথা বললাম, 1 লিটার দুধের দাম মাত্র 3 টাকা থেকে 3.5 টাকা ছিল। আমার বাবা মারা যাওয়ার পরে ওই আমাদের 2টা গরু, ওই গরুর দুধের উপর আমরা নির্ভরশীল। আমার ভাই তো বিজনেস ফেল করলো। তখন এইগুলি করতে 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 আমি 5 পর্যন্ত পাশ করে ফেললাম। আমার রোল নাম্বার 1, 2, 3 থাকতো, 1 কদাচিৎ থাকতো, হতে পারতাম না। কিন্ডার গার্ডেনে হতাম, প্রাইমারিতে পারতাম না। তো একটা কষ্ট যে ফার্স্ট হতে পারি না, সেকেন্ড থার্ড হই, প্রাইমারিতে বেতন লাগে না। এখানে বলে রাখি যে আমি এই পর্যন্ত আসছি, ঈশ্বর আমাকে নিয়ে আসছে। Nobody can say in my family they've been spent for a single penny for my life in the purpose of education, not a single penny. আমরা 3 বেলা ভালো খেতে পারতাম না। আমার এখনো মনে আছে, একটা ডিম আনলে, তখনও আমাদের বাড়িতে একটা কর্মচারী ছিল, উনি আমার ভাইয়ের সাথে ব্যবসাটা তারপরও ধরে রাখার চেষ্টা করতো। মানে লাভ হইতো না, যা একটু হয়তো সপ্তাহে 100-200 টাকা লাভ হইতো, 400 টাকা লাভ হইতো। ওই দাদা আর ওই কর্মচারী, কালিদাস ছিল ওনার নাম, তাদেরকে একটা ডিমের অর্ধেক অর্ধেক দিত। আর আমাদের ছোট 2 ভাইকে একটা ডিমের 4 ভাগের 1 ভাগ দিত। তো আমরা সবসময় ওই ডিমটার দিকে তাকায় থাকতাম যে কবে আমাদেরকে অর্ধেকটা ডিম দিবে, অর্ধেকটা ডিম যদি পাওয়া যেত। তো 6এও পড়ে ফেললাম, 7এ পড়ে ফেললাম। 8এ যখন উঠছি তখন আমাদের পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে আমার। বাট আমার খুব ইচ্ছে যে আমি পড়াশোনা করব। আমি একটা
টিউশনি করাও শুরু করি। আমার প্রথম স্টুডেন্ট ছিল নাম জন্টু, ও ক্লাস 2-তে পড়তো। আমার প্রথম টিউশনির টাকা 1 টাকা 10 পয়সা, আমি যখন ক্লাস 4-এ পড়ি। 1 টাকা 10 1 পয়সা। টাকা 10 পয়সা, হিউজ টাকা তখন, 1 টাকা 10 পয়সা। তো এইটে ওঠার পরে না আর স্কুলে দেওয়া যাবে না, কিছু একটা কাজ করতে হবে। তো মার মামাতো ভাই আছেন, উনি এখন চিটাগংয়ে থাকেন, দিবাস। উনি তখন কক্সবাজারে থাকতেন। 1991 সালের ঘটনা এটা, তখন আমি মাত্র ক্লাস 8-এ উঠলাম। তো মার মামাতো ভাই আমাকে মাকে অফার করলো যে আমার মাকে উনি খুব আদর করতেন, বলতো যে তোমার এই ছেলেটাকে আমার কাছে দিয়ে দাও, ও আমার বাসায় থেকে পড়াশোনা করুক। মামা তখন একটা ভালো চাকরি করে কক্সবাজারে, মিনার এজেন্সি, একটা ফিশিং কোম্পানি। তো আমি 1991 সালের 4 এপ্রিল আমি যাই। সম্ভবত দিনটা বুধবার ছিল। মঙ্গলবারে 3 তারিখে আমাদের এলাকার সবচেয়ে বড় বাজারটা আয়তন প্রায় 2 কিলোমিটার, এক মাথা থেকে আরেক মাথা। আমি বাজারে যাই যে একটা পুরান প্যান্ট কিনবো, কারণ তখন আমার ফুল প্যান্ট ছিল না, আমার শুধু হাফ প্যান্টই ছিল। মানে এটা পড়ে চিটাগাঙে যাওয়ার জন্য। হ্যাঁ, যে কক্সবাজার যাবো, লুঙ্গি পরে তো যেতে পারবো না। তো আমি পাইনি। আমাদের পাশের বাড়ির রিপন নামে একটা ছেলে ছিল, ওর একটা পুরান প্যান্ট ছিল, ওইটা 10 টাকা দিয়ে আমি কিনেছি, আমার ওই জমানো টাকা দিয়ে। তারপরে ওই পুরান প্যান্টটাই, আমার এই একটাই প্যান্ট আমি নিয়ে যাই কক্সবাজার। তো 91 সালে 29 এপ্রিল সোমবার ছিল, ঘূর্ণিঝড় হয় বাংলাদেশ। তখন তো এত মোবাইল টেলিফোন টেলিগ্রাম এগুলি ছিল না, একটা টেলিগ্রাম অফিস ছিল, ওইটাও ঘূর্ণিঝড়ে শেষ হয়ে গেছে। অনেক লোক মারা গেছে, লক্ষ লক্ষ। আমি সি বিচে গিয়েছিলাম, দেখতাম যে ঢেউয়ের সাথে হাজার হাজার মানুষ ভেসে আসতো, বালু দিয়ে ডাইকা রাখতো। আমার বাসা ছিল রুমালিয়ারছড়া, মানে আমার মামার বাসা। তো এখান থেকে যেতাম, দেখতাম যে কত মানুষ মারা যেত। আমার মা তখন শুধু বিটিভি ছিল, আমার মা পরে এটা বলতো, আমার বলেছে যে টিভির সামনে সারাদিন বসে থাকতো, যে জানে না তো আমি বেঁচে আছি না মরে গেছি। তো এরপরে কোনো এক সময় যখন যোগাযোগ হয়, প্রায় 1.5 মাস পরে গাড়ি চলে, কারণ চিটং থেকে কক্সবাজারের সবটা রাস্তা গাছে ব্লক করা ছিল, সব গাছ পড়ে। তারপরে আমার মা বলছে যে না, আমি জায়গায় আমার সাথে থাকবো, এখানে থাকার দরকার নেই। তো এর মাঝে আবার মামার অন্য ভাইদেরকে মামার সাহায্য করতে হয়, মামারও একটু প্রবলেম। তো মামা আমার শর্ত দিল যে তুমি ওই স্কুলে যদি ফার্স্ট হও তাহলে তোমার রাখবো, নতুবা রাখবো না। তো আমার খুব ইচ্ছে ছিল, ছোট মানুষ, যে গ্রামে কেন থাকবো, শহরে থাকবো, সারা দুনিয়ার মানুষ ওইখানে দেখতে যায়, আমি ওইখানে থাকতে পারতেছি। দাদুকে মামা ফোন করে বলেছে, ও চিৎকার চেঁচামেচি করে। তো আমার মা বলছে দরকার নাই, মানুষ তোমার মন্দ বলে ওইখানে যাওয়ার দরকার নেই। তো পরে আমার মার্কশিটটা মামা এই পাঠাইছে যে আমি ওইখানে ফার্স্ট হয়েছি। এবং ওইখানে একজন স্যার ছিল, মাসুদ স্যার, উনি আমার এত আদর করতো, এবং উনি আমাকে একটা চিঠিও লেখে যে তুমি আর আসো নাই। উনি আমার অঙ্ক পড়াইতো, ইংরেজিও পড়াইতো, মানে আমি অঙ্কে দুর্দান্ত ছিলাম, উনি আমার বোর্ডে আমারে দিয়ে অঙ্ক করাইতো। ওরে বাবা। তো তো রামকৃষ্ণ স্কুল থেকে আমি 8 থেকে যখন 9-এ উঠি, তখন আমার রোল নাম্বার 8। তো আমার খুব ইচ্ছে যে একবার যদি ফার্স্ট হইতে। আর আমাদের স্কুলটা অনেক ভালো স্কুল, অনেক ভালো, মানে 22টা প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা এসে ওই স্কুলে ভর্তি। আর মানে কোনো একটা প্রাইমারি স্কুলের ফার্স্ট বই স্কুলে মিনিমাম 22 বেরোল। তো আমার খুব ইচ্ছে যদি একবার হইতে পারতাম, একবার হইতে পারতাম। তা আমি বরাবরই অঙ্কে ভালো ছিলাম। তো ওই হিসেবে 10-এ ঢোকার পরে আমি একটু রিকোয়েস্ট করেছি। সাত্তার স্যার ছিল, বাংলা পড়ায়, আমার এত আদর করতো, সবাই আদর করতো আমার। সন্তোষ স্যার অঙ্ক ইংরেজি পড়াইতো আমারে। তো আমি বললাম যে আমি স্কুলের হোস্টেলে থাকবো। তো হোস্টেলে থাকতে হইলে এই শর্ত মানতে হবে, এইগুলি করা যাবে না, সব মানবো। এটা কুমিল্লাতে? কুমিল্লাতে, হোমনা রামকৃষ্ণপুর। রাইট। তো রামকৃষ্ণপুর গ্রাম, তো ওইখানে আমি হোস্টেলে থাকলাম। তো আমার ইচ্ছা যে আমার একবার ফার্স্ট হইতে হবে, টেস্ট হোক, প্রি টেস্ট হোক, যে কোনো সময়। পারি নাই। তো এরপর শেষ পর্যন্ত আমি 94 সালে মেট্রিক পরীক্ষা দিলাম। মেট্রিক পরীক্ষায় আমি আমার স্কুলে ফার্স্ট হয়েছি। স্কুল থেকে? স্কুল থেকে, আমার স্কুল থেকে আমি 798 পাইলাম। আচ্ছা, তখন তো স্টার মার্কস। তখন আমি 5টা লেটার সহ
আমি Science থেকে? সায়েন্স থেকে আচ্ছা, 5টা লেটার মার্কস। তো সায়েন্স থেকে কেন হইলাম, এটার পিছনের হইলো যে আমার বড় ভাই যে ডাক্তার হতে পারে নাই, উনার ইচ্ছা যে আমার ডাক্তার বানাবে। তো এরপরে সিদ্ধান্তটা হয়তো এক সেন্সে ভালো হয়েছে, আরেক সেন্সে খারাপ হয়েছে। আমি আবার গ্রাম থেকে আসতে চাই না এইবার। আমার ফার্স্ট বয় সেকেন্ড বয়, ফার্স্ট বয় ছিল 9 পর্যন্ত ছিল তফাজ্জল, আর 10-এ উঠা মহসিন হইল। মহসিন এখন চাকরি করে ডক্টর মুশাররফ হোসেন কলেজে ফিজিক্সের টিচার। আচ্ছা। সে পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। আর তফাজ্জল অ্যাকচুয়ালি কিছুই করতে পারে নাই। আমি সবসময় বলতাম তফাজ্জলের হি ইজ দ্য শিপ অফ ইংলিশ। ও যখন ক্লাস 6-7-এ পড়ে দুর্দান্ত ইংলিশ বলতো। এটা একটা অদ্ভুত জিনিস, মানে সৃষ্টিকর্তার একটা খেলা। আমি জানি না, এটা আপনি বলছেন তো আমার সাথে অনেক কিছু মিলে যাচ্ছে। আমি আমার স্কুল জীবনে যাকে ফার্স্ট বয় পেয়েছি সে জীবনে কিছুই করতে পারে নাই। হ্যাঁ, এবং এমন হয়েছে যে কলেজ জীবনে সে ব্যাক বেঞ্চার ছিল, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে সে দুর্দান্ত সাবজেক্টে পড়াশোনা করেছে। এগুলো কিন্তু মানে ভয়ঙ্কর রকম ভাবে কিছু না কিছু মোমেন্ট পুরো লাইফটাকে চেঞ্জ করে দেয়। রাইট, বলেন তারপর। তো এরপরে পরে আমি গ্রাম থেকে আসবো না, কিন্তু আমার বড় ভাই বলছে গ্রামে থাকলে তুমি খারাপ হয়ে যাবে। আর আমার বড় ভাই আমাদেরকে পড়াইতো, আমরা ছোট দুই ভাইকে পড়াইতো। প্রত্যেক বৃহস্পতিবারে বিকালে পরীক্ষা নিত আমাদের। তো পরীক্ষা নিত কি, বলতাম যে আমরা কি পড়বো, কি শুরু। তো বলতো যে বইয়ের এই 10 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা বা 20 থেকে 30 পৃষ্ঠা কালো লেখা যেগুলি, এগুলি সিলেবাস। তো বইয়ের মধ্যে সবই তো কালো লেখা, এর মানে কোনো ধরাবাধা কোনো প্রশ্ন নাই, সব পড়তে হবে। তো এরপর আমার লেখা তখন একবারে বিশ্রী ছিল, আমি পড়তে পারতাম না। তো শুক্রবারে সকালে আবার খাতা দেখবে, তো আমার বলতো রিডিং পড়ো, রিডিং পড়লে নাম্বার দিব, কিন্তু আমি রিডিং পড়তে পারতাম না। আচ্ছা, মানে এমন ছিল, আমার লেখা এত খারাপ ছিল। এটা কিন্তু 4-5-6 এর গল্প বলছি। তো আমি যখন ক্লাস 8 পড়ি, চিটং কক্সবাজার যখন ছিলাম, ওইখানে এক ভাইয়া ছিল, আনিস ভাই চিটং মেডিকেলে পড়তো। তো একবার গেল বাড়িতে, যে বাড়িতে ভাড়া থাকতাম আমার, বলছে এইগুলি কি লেখো, কাওয়ারসব এগুলি কিছু হইলো, লেখা সুন্দর করো। আমি বলছি কিভাবে সুন্দর করবো, এত বছর চেষ্টা করে পারি না। বলছে আজকে যাবা, স্কুল থেকে আসার সময় সবগুলি সাইনবোর্ড দেখে আসবা, আইসা চোখ বন্ধ করে 5 মিনিট চিন্তা করবা কোন জায়গায় কোন সাইনবোর্ড ছিল, এরপরে ওই অক্ষরগুলির মতো লেখার চেষ্টা করবা। এন্ড বিলিভ ইট, আই হ্যাভ চেঞ্জ মাই হ্যান্ড রাইটিং উইদিন 7 days। এখন আমার লেখা অনেক সুন্দর, আমারটা নিজেরটাই নিজে বলছি, অনেক সুন্দর। ঠিক আছে। দাদা 92 সালে শহরে চলে আসে, আমি তো 94 মেট্রিক দিই, চলে আসলাম শহরে, শনি রাখড়ায় থাকি। তখন ঢাকা কলেজে ভর্তি পরীক্ষার ফর্ম কিনতে হলে 800 মার্কস লাগবে। আমি ফর্ম কিনতে পারলাম না, নর্ডেমে আমি চান্স পাইনি। আচ্ছা, নর্ডেমে চান্স পাইনি, আর ঢাকা কলেজে আমি ফর্মই কিনতে পারি নাই। 800 মার্কস লাগতো তখন ঢাকা কলেজে ফর্ম কিনতে। তো এরপরে আমার দাদা ঢাকা ছাড়া আমার পড়াবে না, বলছে তুমি পড়তে হলে ঢাকাই পড়তে হবে আমার সামনে থেকে। ঠিক আছে। তো আমি ভর্তি হলাম কি সরকারি কলেজে ভর্তি করাইলাম, কারণ বেসরকারি কলেজে পড়াইতে পারবে না। ঠিক আছে, এত টাকা দিয়ে। দাদা তখন মানে 1000-3 টাকা বেতন পেত। ঢাকা কলেজের ফর্ম কিনতে পারি নাই। তারপরে 2 দিন গিয়েছি, যারা ছিল ওইখানে ফর্ম বিক্রি করে, বলছি ভাই 2 নাম্বার কম, একটা ফর্ম দেন, চান্স পাইলেই তো ভর্তি করাবেন না। তো বলছে আমি গ্রামের, যেহেতু এত শহরের রুলস রেগুলেশন বুঝি, তারপরে ওই যে বিচারমানি তালগাছটা আমার যদি একটু সুযোগ দেয়। তা আমি 2 দিন গিয়েছি পরপর, ভাই একটা ফর্ম। বলছে ফর্মটা নিয়ে তো আপনি পরীক্ষা দিলে আপনি যদি ফার্স্ট হন এখানে আপনার ভর্তি করাবে না, কারণ আপনি তো ডিসকোয়ালিফাইড, আপনার ওই নাম্বারটাই নাই। তো যাই হোক, পরে আমি ওই শনি একটা দাদা থাকতো ওইখানে, দাদার সাথে থাকলাম, ওইখানে ভর্তি করাইলো আমাকে সোহরাওয়ার্দী কলেজ, পুরান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজ, লক্ষ্মীবাজার। তা আমার দাদা আমাকে 2 টাকা দিত। 2 টাকা মানে 1 টাকা আসার সময় শনি একটা থেকে যাত্রাবাড়ি, আর যাত্রাবাড়ি থেকে হেঁটে আসতাম আমি লক্ষ্মীবাজার। আবার যাওয়ার সময় লক্ষ্মীবাজার থেকে যাত্রাবাড়ি হেঁটে, এরপরে 1 টাকা দিয়ে শনি একটা 12 নম্বর বাসে আসা যাওয়া করতাম। তো দাদাকে অনেক রিকোয়েস্ট করলাম যে এখানে তো আমি কিছু কুলাতে পারছি না, ক্লাস হয় না, এখানে সরকারি কলেজ, আর তখন মারামারি হইতো সরকারি কলেজে, মারামারি হইতো, ক্লাস হয় না, আমরা গ্রামে ট্রান্সফার করে দেন, আমি ওইখানে চলে যাব। বলছে না, এখানে সব ছাত্ররা পড়াশোনা করে ভালো করে। তো যখন উপায়ন্তর না দেখি, তো আমি বলছি একটা মানে নিজে একটা বুদ্ধি বের করলাম, যে বলি সব প্রাইভেট পড়তে হবে, তাহলে তো আর পড়াইতে পারবে না, আমি জানি যে পড়ানো সম্ভব না। তো বলছে যে ঠিক আছে, সবগুলি 1 মাস করে প্রাইভেট করে সব শেষ করতে হবে। তো আমি বলছি তো ঢাকা শহরে কেউ পড়ায় না, সারা বছর প্রাইভেট পড়াইতে হয়। বলছে তুমি 1 মাস করে পড়লে পড়ানো তো নাই। তো পড়লে পরে কি সবাই যেখানে 250 টাকা 300 টাকা মাস, উনি আমার বললো যে খুঁজে বের করো সবচেয়ে কমে কে পড়ায়। তো বের করলাম, একজনে 150 টাকা দিয়ে পড়ায়। তা আমি একবারে শুরুতে বলছিলাম যে আমার জন্য কেউ পয়সা খরচ করে নাই, ওইটা আবার এখন ক্লারিফাই করি, আসলেই খরচ করে নাই, কারণ ওটা তো আমার জীবনে কোনো কাজে লাগে নাই।
ওনারে গিয়ে রিকোয়েস্ট করলাম, স্যার আমি 150 টাকা দিব, উনি হিন্দু ভদ্রলোক ছিল, আমার আপনি একটু কষ্ট করে একটু বেশি পড়াই দিন, 1 মাসের চেয়ে একটু বেশি, 1 মাসের চেয়ে। বলছি এটা কেমন কথা, সবাই তো 8 মাস 10 মাস পরে, 1 মাসের বেশি পরে কি করবো? আমি বলছি যাই করি, আমি পারি ম্যাথমেটিক্স, তারপরে একটু হেল্প করেন আমার। তো উনি কেমন জানি রাজি হইলো, দুনিয়া কলেজের টিচার ছিল উনি। তো দুনিয়া কলেজের একজন টিচার আছে সমীর স্যার পরিসংখ্যানের, উনি হেল্প করলো, উনি আবার ওনারে বলে দিল যে একটু পড়াই দেন। তো এরপরে যাই ওইখানে পড়লাম, তারপরে ফাইনাল পরীক্ষা আসলো, বাট আমার কনফিডেন্স লেভেল হাই ছিল না। মেট্রিক পরীক্ষার সময় যে হাই ছিল যে কিছু একটা করে ফেলবো এবার, তোফাজ্জল আর মহসিনকে বিট করবই, এটা হয়ে গেল মেট্রিক পরীক্ষা। ইন্টারমিডিয়েট পরীক্ষা এসা ওই কনফিডেন্স লেভেল কিন্তু নিচের, এটা একটা বড় জিনিস, আপনি নিজেই বুঝবেন যে আসলে আপনি কি করতে পারেন কি করতে পারেন না। রাইট। নোবডি ক্যান সে হোয়াট ইউ ক্যান ডু, Right. ইউ হ্যাভ টু ডিসাইড বাই ইউরসেলফ। সো কনফিডেন্স লেভেলটা খারাপ। তারপরে পরীক্ষা দিলাম, যথারীতি পরীক্ষায় কিন্তু ফেল করলাম আমি। কত সালে পরীক্ষা এটা দিলেন? 1996 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা, এবং আপনি যদি ইতিহাস ঘাটেন এটা কিন্তু একটা ডিজাস্টার ছিল। 96 সালে সবচেয়ে বেশি পাস করছিল ঢাকা বোর্ডে, এটা হলো 24%, 24%। ইট ওয়াজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অল ওভার দ্য কান্ট্রি। আর সবচেয়ে কম পাস করছিল যশোর বোর্ডের 16%। ওহো। ঠিক আছে, তো আমি বলবো না যে আমি ওই গ্যারাকলে পড়েছি, আমি বলবো আমার প্রিপারেশন ছিল না, আমি ফেল করেছি। 798 পাওয়া একটা ছেলে 798 পাওয়া, আমি ফেল করে ফেললাম। এখন এইটা তো গ্রামে মোটামুটি একবারে চড়াও হয়ে গেছে। তো চড়াও হয়ে গেছে, এর মধ্যে একটু বালোর দিককে ওই মহাসিন তোফাজ্জল পাশ করেছে, ওরা স্টার মার্কস পায় নাই। মহাসিন তোফাজ্জল ওরা গ্রামে ফার্স্ট ডিভিশন পেয়েছে। তো আমার এইখানে একটা কথা বলার জায়গা, ওই মানুষ তো খুঁজে যে কিভাবে তুমি মোটামুটি বাঁচতে পারো। তো আমি বাঁচার আরেকটা সুযোগ পেলাম। আমাদের এক স্যারের মেয়ে ছিল মুন্নি, ও ঢাকায় পড়তো, কোন কলেজে আমার মনে নাই, মুন্নি ফেল করলো, এটা একজন আমার তথ্যটা দিল। মানে সহযাত্রী খুঁজে পেলেন? সহযাত্রী খুঁজে পাইলাম, যে অন্তত বলার জায়গাটা আমার হলো যে কে আমি একলা ফেল করেছি, আরো কত মানুষ তো ফেল করেছে। মুন্নিও তো স্টার মার্কস পেয়েছে 881 পেয়েছে, 781, ও ফেল করেছে, তো কি হয়েছে, ফেল আমি করতে পারি। একটু জাস্ট ইন্টারাপ্ট করছি, যারা এখন পর্যন্ত এতটুকু শুনেছেন তাদেরকে আমি বলবো গল্পের আসল জায়গা শুরু হচ্ছে এখন। বিশেষ করে এসএসসি এবং ইন্টার পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য এই এপিসোডটা যে কত ইম্পর্টেন্ট এটা বলে শেষ করা যাবে না। বলেন তারপর। তো এরপরে ফেল করলাম। ফেল করার পরে সিদ্ধান্ত নিতে নিতে কিছুদিন কান্নাকাটি করলাম, মন খারাপ, এই সেই। তো আমারে এই জায়গায় সাহস জুগিয়েছে তখন আমার এক ফ্রেন্ড ছিল তৌফিক, ও এখন বিসিএস ক্যাডারে চাকরি পেয়েছে। তখনকার সময়ে সে একবারেই পাশ করেছে, সে নরডেম কলেজে পড়তো মানবিক বিভাগের। তৌফিক এখনো আমার সাথে অনেক ভালো বন্ধুত্ব, মোটামুটি সপ্তাহান্তে কথা হয়, অনেক ভালো বন্ধু আমার। তো বলছে এটা কোনো ব্যাপার না, কত দল মানে গোল খায়, পরে আবার গোল দিয়ে ফার্স্ট হয়ে যায়, চ্যাম্পিয়ন হয়ে যায়, তুই পারবি, চেষ্টা কর। তো দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সাহস তৈরি করলাম যে পরীক্ষাটা দেই, কিন্তু মাথা থেকে এটা যায় না। মজার বিষয় কি জানেন আমি কিসে ফেল করেছি? আমি ম্যাথে ফেল করেছি, ম্যাথমেটিক্সে। যে ম্যাথে আপনি এত ভালো। এত ভালো ম্যাথমেটিক্স বই নিয়ে এইভাবে পড়ে রইলাম যে ম্যাথে আমি ফেল করলাম। নাম্বার তো তখন দেখা যেত কিসে ফেল করে। এবার দ্বিতীয়বার পরীক্ষা দিলাম 1997 সালে। ফ্যামিলির মানুষজনের সাথে কথা নাই, বার্তা নাই, আমার জন্য ফর্ম ফিল আপ করবো কিনা এটা সিদ্ধান্ত নিতে পারতেছে না। আমাদের ফ্যামিলির সিদ্ধান্ত নেওয়ার আরেকজন লোক চলে এসে, আমার বড়দির হাজবেন্ড, উনি আমাদের ফ্যামিলির সিদ্ধান্তগুলি তখন নিত, যে পরীক্ষা দিব কি দিব না। ওকে ফাইন, সিদ্ধান্ত হলে পরীক্ষা দিব। এই সিদ্ধান্ত নিতে নিতে কিন্তু অলরেডি আরেক বছর যে পরীক্ষা দিব এখান থেকে 5 মাস চলে গেছে। তাহলে আমার হাতে আছে আর মনে করেন 6.5 মাস। তো এই সময়টাতে ডিসিশন কি হচ্ছিল, মানে পরীক্ষা দিবে অথবা কাজে কর্মে লেগে যাবে? কিছু একটা করবে, ওরে দিয়ে আর পড়াশোনা হবে না, পড়াশোনা হবে না। আর আমি ভয়ে গ্রামে চলে গেছি, আমার ভাইয়ের সামনে আর থাকবো না, আমি গ্রামে চলে গেছি। ভয় মানে? হ্যাঁ, যে কি হবে কি হবে। আচ্ছা। সো পরে সিদ্ধান্ত হলো পরীক্ষা দিব। ওকে ফাইন, তো পরীক্ষা দিলাম। ম্যাথমেটিক্স এমন প্রিপারেশন নিলাম, বাকি যে সাবজেক্টগুলি আছে ওগুলি ভুলে গেছি, বাকি সাবজেক্টগুলি আমি ভুলে গেছি। 97 সালে আমি আবার ফেল করলাম। ভয়াবহ ডিজাস্টার। 97 সালে আমি আবার ফেল করলাম, মানে 96 সালের চেয়ে পার্সেন্টেজ এবার বাড়লো, বাট আমি ফেল করলাম। আমি সোহরাওয়ার্দী কলেজ থেকে আমি হেঁটেই গেছি, আমার মনে আছে এখনো, 6টার দিকে আমি রেজাল্টটা পাইলাম। আমি 9:30টার দিকে শনি রাখতে গেছি, আমি হাঁটতে পারতেছিলাম না।
যে আমার রোল নাম্বারটা ওইখানে নাই। এখনকার মতো তো আর তখন রেজাল্ট চেক করা যেত মানে না। জাস্ট যদি এটা ফিল করি, আমি এসএসসি ইন্টার দুটাতে স্টার পাওয়া, মানে আমি যদি আপনার জায়গায় চিন্তা করি, মানে জাস্ট জীবনে সেন্সলেস একবারও হই নাই, এটা ভয়ঙ্কর। তো কি আমি করছিলেন? দোতলায় রেজাল্ট শিটটা দিছি, আমি দোতলা থেকে নামতে পারতেছিলাম না। আহা, যে আমি তো কারো কিছু বলতে পারবো না যে আমি ফেল করছি। তো ওই সময় আমার মেজ দিদি ঢাকায় থাকে দুনিয়া। আমরা ছোট যে দুই ভাই, আমার নাম গৌরাঙ্গ, আমার ছোট ভাইয়ের নাম নিতে। আমার ওই ছোট ভাইকে আমার শেষ দিদি খুব পছন্দ করতো, শিপ্রা দিদি। আর আমার মেজ দিদি আমারে পছন্দ করতো। কোনো কিছু ভালো খাবার হইলে আমার মেজ দিদি আমার জন্য একটু রাখতো, আমার শেষ দিদি আমার ছোট ভাইয়ের জন্য রাখতো। তাই আমি তো বাইরের সামনে যেতে পারবো না, আমি আমার বোনের বাসায় চলে গেছি বয়ে, যে কি কর। তো পরের দিন গ্রামে চলে গেছি। তো এখন তো আত্মীয় স্বজন যে, মানে গ্রামে গেছি, মানুষ দেখে আমার হাসে যে ও এমন ছিল, ঢাকা গিয়ে এমন হয়েছে। গ্রামের মানুষ যা হয় আর কি, টিপিক্যাল গ্রামের মানুষ। তো আমি বাড়ি থেকে বের হইতে পারি না। তো কি করব, কোনো তো সিদ্ধান্ত নিতে পারি না। তারপর আমার এখনো মনে আছে, আমাদের গ্রামে একজন দাদা ছিল, অশোকদা। মানে আমরা অশোক বলতাম, ওনার নাম একাডেমিক নাম হইল অসিত রায়। উনি এখন আমেরিকায় থাকেন। উনি আমাদের চেয়ে অনেক সিনিয়র। আমি যখন 5-এ পড়ি তখন উনি, না 6-এ পড়ি তখন উনি মেট্রিক পরীক্ষা দিবেন। কিন্তু আমাদের সাথে খেলাধুলা করতো। ওই যে বললাম গ্রামে চুরি, আম চুরি, জাম চুরি, আমাদের একটা গ্রুপ ছিল 16 জনের। যার বাড়িতে যা হবে আমাদেরকে দিয়ে খেতে হবে, নতুবা কেউ খেতে পারবে না। আমরা কাঁচাগুলি বেড়ে ফেলে দিতাম যে আমাদেরকে না দিলে। তো অশোক দা একদিন আমার ডাকলো যে গৌরাঙ্গ, আমি শুনছি উনি গ্রামে, তখন ঢাকা ইউনিভার্সিটি পড়ে পলিটিক্যাল সায়েন্সে। তো উনি বলছে, কারোর কিছু বলা দেখো নাই, তুমি না আবার চেষ্টা করো, তুমি পারবা, দেখবা। আর এখানে যদি না হয়, আমি বলছি যে হয়তো আমার বাড়ি থেকে বিদেশ পাঠাই দেবে বা কিছু। বলছে তুমি বিদেশ যাও, গিয়ে কোনো একটা জায়গায় ভর্তি হবা, দেখবা বিদেশে গেলেও তুমি ভালো রেজাল্ট করবা, আমার বিশ্বাস তুমি কোথাও পারবা। অথবা তুমি কম্পিউটার কোনো কিছুতে ভর্তি হয়ে একটা কোর্স করে আসবা, এই দেশে এসে ভালো চাকরি পাবো। আমার এখনো মনে আছে বিকালে বসে উনি আমার এগুলি বলছে। তখন তো আমি কই পড়বো, কি করব। আর তখন একটা সিস্টেম ছিল যে পরপর 3বার ফেল করার আগে কলেজ থেকে মার্কশিট উঠাই দিয়ে দিত না, 3বার ফেল করতে হইতো। মানে ওই কলেজ থেকে অন্য কলেজে যেতে অন্য পারবেন না? কলেজে যাওয়া যাবে না, মার্কশিট জমা দিয়ে তো তখন ভর্তি হইতে হইতো। মার্কশিট আচ্ছা। সার্টিফিকেট জমা হ্যাঁ, দিয়ে, হ্যাঁ, হ্যাঁ। মেট্রিকের মার্কশিট। তো আমি ঢাকায় আসছি ওনার কথাটা শুনে যে আমি কি করব। তো তখন আমার যে বন্ধু, ওই যে তৌফিক, তৌফিক আমার বলছে তুই এখনো শেষ হয়ে যাসনি। তৌফিক আমারে তখন বলল যে গৌরাঙ্গ, তোর অবস্থাটা এখন নদীতে একটা মনে কর খড়কুটা পড়ছে, ওই খড়কুটাটা ঢেউয়ে শুধু ভাসতেছে ভাসতেছে। এটা 1 সপ্তাহ পরে এটার মধ্যে একটু শ্যাওলা জন্মাবে, তারপরে এই শ্যাওলাটা আর একটু বড় হবে, তারপরে এটার সাথে একটা কচুরিপানা আটকে যাবে, এরপরে এই কচুরিপানা অনেক বাচ্চা দিবে, অনেক বেশি কচুরিপানা হবে, তারপরে এটা বিরাট প্রবল আকার ধারণ করবে। তখন ওই ঢেউ আর স্রোত আইসা ওইখান থেকে আটকায়া আবার বিপরীত দিকে চলে যাবে। তুই এখন ওই খড়কুটার মতো ভাসতেছিস। তোর জীবনে একটা সময় আসবে, যারা এখন তোরে দেখে এইভাবে হাসাহাসি করে, তারা তোর সামনে আসবে না, মাথা নত করে থাকবে এসে। তোর জীবনে হয়তো ওই সময়টার জন্য আল্লাহ হয়তো এই কাজটা করছে। আমার এখনো বিশ্বাস তুই জীবনে কিছু একটা করে ফেলবি। তো ওর সাথে আমি যাত্রাবাড়ি দেখা করি, ওর বোনের বাসায় ছিল ও ওই দিন যাত্রাবাড়িতে। ও হলে থাকতো 123 নম্বর রুমে। আচ্ছা। আর সেইয়া মানে বিজনেস ফ্যাকাল্টির একবারে সামনে, হতবম্ব হয়ে গেছি। মানে একবারে কমন হল, যেটা সূর্য সেন হলের 123 নম্বর রুম, একবারে লিফটের পাশের রুমটা থাকতো। তো আর পরে আমি চিন্তা করলাম যে না, আমি যেভাবে পারি আবার নতুন করে আমি শুরু করব। আমি নিজে সিদ্ধান্ত নিলাম যে যা আছে কপালে আমি আবার প্রথম থেকে শুরু করব। তো 1997 সাল, এটা সম্ভবত 10ই আগস্ট, রবিবার ছিল। আমি বোর্ডে আইসা একটা অ্যাপ্লিকেশন, আমার ওই সোরওয়ার্দী কলেজের একজন ভদ্রলোক আমার একটা বুদ্ধি দিল, দারোয়ান। বলছে আপনি এখান থেকে এটা পাবেন না, বোর্ডের প্রধান যে ওনার কাছ থেকে যদি আপনি সিগনেচার আনাইতে পারেন, তাইলে এখান থেকে আমি এটা উড়াই দেবো, আপনি কারোর ঘুষ টুস দিতে হবে না। এর মানে ঘুষের প্রচলনটা তখনও ছিল। বলছে এখানে ঘুষ দিতে হবে না আপনি। আমি ওনারে বলছিলাম, আমার কেউ কেউ বলছে টাকা পয়সা দিয়ে উঠাইতে পারেন, বলছে ঘুষ লাগবে না, কেউ দিবে না, আপনি ওইখান থেকে সাইন নিয়ে আসেন,
সাইন আনলেও ঘুষ লাগবে, বলবে দেওয়া যায় না, এই না সেই না, কিন্তু আমি আপনারটা নিয়ে দিব। তা আমি রবিবারে গেলাম, প্রচণ্ড বৃষ্টি ছিল ওই দিন। আমি 8:45 দিকে গেছি, 9টায় খুলবে শিক্ষা বোর্ড। তো আমার অনেকজন কি ভাই কারে চান, আমি বলছি না এমনি আসছি, আমার একটু দরকার আছে। হাতে ওই কাগজটা, কোনো ফাইল টাইল নেই, শুধু কাগজটা মানে অ্যাপ্লিকেশনটা। তো দাঁড়াইছিলাম, খোঁজ নিলাম যে উনি মানে কর্তা ব্যক্তি। তো ওনার রুমের সামনে গেছি, বললাম যে স্যার এমন এমন, আমি গ্রামের ছেলে, আমি পরপর 2বার ফেল করছি, কয়েকবার চেষ্টা করে একবার ফেল করার এরপরে তো এমনি পেয়ে যাবা। তো উনি আমার প্রথমে এটা বললো, এটা 9:15 দিকে ঘটনা। তো ওনারা আমি বললাম যে এমন এমন, আমি গ্রাম থেকে এসেছি, এখানে কোপ আপ করতে পারি না, আমরা যদি একটু হেল্প করেন, আমার মার্কশিটটা ওঠানোর অনুমতি দিলে আমি আবার গ্রামে চলে যাব। তো বলছে এইভাবে দেওয়ার তো নিয়ম নাই, 3বার ফেল করতে হয়, তুমি আরেকবার কষ্ট করে পরীক্ষা তো যদি ফেল করো তাহলে তো এমনি পেয়ে যাবে, আর পাশ করলে তো করলাই। তাই আমি বলছি না, আমার মার্কশিটটা দেন, আমি গ্রামে চলে যাবো, এখানে আমার থাকার জায়গা নেই, কিছু নাই।